I am about to start my first class lesson for today. You are requested to watch my video from first to last. I think you can gather a vast knowledge from this. গত পর্বে আপনাদের সাবজেক্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম আটটা সাবজেক্ট সম্পর্কে। তো আজকে আমি নতুন একটা লেসন আপনাদের উপহার দিতে চাই, এমনকি আশা করি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আজকে কথা বাড়াবো না। আজকে আপনাদের সাবজেক্ট আসলে যদি আপনি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা জিনিস যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, আশা করা যায় আপনি ইংরেজির অনেক কিছু আপনি জানতে পারবেন এবং অনেক কিছু লিখতে পারবেন। ফ্রি রাইটিং আপনি লিখতে পারবেন, আপনার জন্য ইংরেজিটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এটা আসলে ইংরেজির মেন বিষয়। তারপরে আদার্স যে এগুলো আছে সেগুলো আপনি পরে যে আগে পরে অ্যাড করতে পারবেন, কিন্তু এই তিনটা সিরিয়াল আপনি করতে হবে। তাহলে সাবজেক্টকে যদি আমরা বলছিলাম যে ফার্স্ট সাবজেক্টকে আমরা ধরবো বাবা, যেহেতু ইংরেজিতে আপনি বাবা মা থাকে পাশাপাশি, আর ভার্বকে ধরবো মা আর অবজেক্টকে ধরবো সন্তান, তাই না? তাহলে যদি বাবা মা সন্তান, আসলে আমরা ইংরেজি সাবজেক্ট কোনটা বা ভার্ব কোনটা সাবজেক্ট কোনটা সেটাই জানি না। অনেক সময় দেখা যায় যে কোনটা আগে আসবে সেটা আমরা বুঝতে পারি না। যাই হোক, এই জন্যে আমি এটা সিরিয়াল ধরছি, সবসময় বাবা আগে থাকবে, কারণ বাবা হলো কর্তা ফ্যামিলির। যেহেতু বাবা কর্তা থাকে সাধারণত, সেহেতু সাবজেক্টটা হবে বাবা এবং ভার্বটা হবে মা আর অবজেক্টটা হবে সন্তান। তাহলে এভাবেই আমরা সিরিয়াল দেবো। তাহলে বাবা মা সন্তান, তাহলে কোথায়? তাহলে প্রথমেই বসবে বাবা মানে কি সাবজেক্ট, তারপরে বসবে মা মানে ভার্ব, তারপরে বসবে সন্তান মানে অবজেক্ট। এটা আপনি বুঝতে পারলে আপনি ইংরেজির অনেক কিছু বুঝতে পারলেন। যাই হোক, তাহলে এখন সবার আগে আমাদের জানতে হবে কি সাবজেক্ট কি। সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট? যাই হোক, সাবজেক্ট, আমি সাবজেক্টটা যদি আপনাদের দিই তাহলে এক কথা বলা যায় যে যিনি বা যা কাজটি সম্পূর্ণ করে তাকে বাক্যের সাবজেক্ট বলা হয়। অর্থাৎ এখানে মানে যে কাজটি করে বা যা কাজটি করে সেটাই কিন্তু আপনার ওই বাক্যের সাবজেক্ট। অর্থাৎ যে বা যা কাজটি করে তাই বাক্যের সাবজেক্ট। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বা যা কাজটি করে তাই বাক্যের সাবজেক্ট। আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে যে কাজটি করে, কে কাজটি করে, আর কে কাজটি করে, তাহলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। আরেকটু যদি ক্লিয়ারলি বলি তাহলে আপনি হ্যাঁ, আরেকটু ক্লিয়ারলি সাবজেক্টকে বোঝার জন্য আরেকটু ক্লিয়ারলি বোঝা যায় যে ক্রিয়াকে মানে বাক্যের ক্রিয়া ক্রিয়া মানে ভার্বকে, ক্রিয়া বা ভার্বকে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট, তাই সাবজেক্ট। খুবই সহজ। এখানে এইটুকু না বুঝলে হবে, যে বা যা কাজটি করে তাই বাক্যের সাবজেক্ট। যে কাজটি করে, যে কোনো কাজ যদি কেউ করে সেই কিন্তু বাক্যের সাবজেক্ট হবে, বা যাহা কাজটি করবে ওই কাজটি একটা কাজ সম্পাদন করবে সেই কিন্তু বাক্যের সাবজেক্ট। সিম্পল কথা। আরেকটা বাক্যের সাবজেক্ট চেনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো যে মানে বাক্যের যে ক্রিয়া থাকে মানে ভার্ব থাকে, তা ভার্বকে কে বা কার দ্বারা প্রশ্ন করতে হবে। কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই বাক্যের সাবজেক্ট। যাই হোক, আমরা তাহলে আরেকটু প্র্যাকটিস করি যে বাক্যের একটা বাংলা একটা সিম্পল একটা বাক্য আমরা যে লিখি এখানে যে আমি ভাত
কোথায়? এখানে দেখেন একবার সিম্পলি বাংলা বাক্যে আমি আগেই বলেছি বাংলা বাক্যে কিন্তু ইটা মানে মাটা কিন্তু পরে থাকে, সন্তান থাকে মাঝখানে, মানে অবজেক্টটা থাকে মাঝখানে, আর সাবজেক্টটা সবসময় প্রথমে থাকবে। তাহলে এটা সাবজেক্ট, তাহলে প্রথমে থাকবে। আর বাংলা বাক্যে সবসময় মাটা যাবে শেষে আর সন্তান থাকবে মাঝখানে। যাই হোক, তার শেষে যে থাকবে বাংলা বাক্যের শেষে সাধারণত ক্রিয়া থাকে। বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকবে সাধারণত। তাহলে আমরা এখানে যদি আমি ভাত খাই, তাহলে এই খাই মানে কি, এটা ক্রিয়া, মানে ভার্ব, কোনো কিছু করা, মানে আপনারা জানেন যে কোনো কিছু করা বোঝালে সেটা হলো ক্রিয়া বা ভার্ব। এখন আমি ভাত খাই, তাহলে এইখানে যদি আমি প্রশ্ন করি খাই কে, তাহলে কে ভাত খায়, তাহলে আমি কিন্তু সাবজেক্ট পেয়ে গেলাম। এখন এই খাইকে যদি আমি প্রশ্ন করি কে ভাত খায়, তাহলে আমি, তাহলে এখানে আমি তাহলে কি লিখবো, আমি মানে কি আমি, তাহলে আমি বসালাম। আর ইংরেজি বাক্যে, তাহলে আমি আগে বলেছিলাম ইংরেজি বাক্যে প্রথমে বাবা, তারপরে মা। মা কি ভার্ব, তাহলে ভার্ব আগে বা সেকেন্ডলি ভার্ব হবে, তারপরে অবজেক্ট যাবে শেষে, মানে অবজেক্ট যাবে শেষে। ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হলো ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যে কিন্তু তা না। এখানে কিন্তু এটা যদি সাবজেক্ট ধরি, এটা সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, আর এটা হলো ভার্ব। তাহলে এই সন্তানটা মানে অবজেক্টটা কিন্তু মাঝখানে বসছে। তাহলে আমি এখানে কি করব, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপরে ইংরেজি বাক্যে কি হয়, বাবা মা পাশাপাশি থাকে, সন্তান যায় দূরে, তাহলে এখানে ভার্বটা হলো মা। তাহলে এই খাওয়া ইংরেজি কি, ইট, তাহলে আই ইট। আর কি খাই, ভাত খাই, তাহলে রাইস। এইটা হলো ইংরেজি বাক্যের গঠন। তাহলে আমি প্রথমে কি বসালাম, সাবজেক্ট বসালাম, আমি, তারপরে ভার্ব বসালাম ইট, তারপরে এলো আপনার কি বসালাম, অবজেক্ট। তাহলে আই ইট রাইস। আরেকটা উদাহরণ আমরা এখান থেকে নিতে পারি, সেটা হলো হারুন স্কুলে যায়। এখন একবারে ওই আগের মতোই যে বাইকের ক্রিয়া বা ভার্বকে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু সাবজেক্ট। এখন আমরা এটা এই তিনটার মধ্যে কোনটা সাবজেক্ট আমরা তাহলে বুঝি না। হারুন স্কুলে যায়, তাহলে এটা যদি কোনটা যদি না বুঝতে পারি, তাহলে কি করতে হবে, আমাকে শেষে বাংলা বাক্যের শেষে সাধারণত কি থাকে, বাংলা বাক্যের শেষে সাধারণত থাকে হলো ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কি দ্বারা, কে বা কার দ্বারা, কে যায়, হারুন যায়, কে যায়, হারুন যায়। তাহলে কে যায়, হারুন যায়, তাহলে হারুনই সাবজেক্ট। তাহলে হারুন কোথায় বসাবো, হারুন বসাবো প্রথমে। তারপর কি বসবে, তারপরে বসবে হলো ভার্ব বসবে মানে মা, ভার্ব মানে কি মা বসবে আগে। তাহলে এখানে এই যাওয়াটা হলো ক্রিয়া, তাহলে আমি এখানে কি বসাবো, গোস। তারপরে স্কুলে যাতায়াত বোঝালে তার আগে টু বসে, যেহেতু গোস টু স্কুল মানে যাতায়াত বোঝাচ্ছে, এই জন্য কি বসবে, টু স্কুল। তাহলে হারুন গোস টু স্কুল। আরেকটা বাক্য আমরা লিখে ক্লিয়ার হতে পারি ইনশাল্লাহ। তাহলে যদি বলি সে কাজটি করে, তাহলে এখন সিম্পলি বোঝা যাচ্ছে যে সেই কাজটি করে। তাহলে এখানে ক্রিয়া কোনটা, কোনো কিছু করা বদলে সেটাই ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করবো কি দ্বারা, কে বা কার দ্বারা প্রশ্ন করবো, কে বা কার দ্বারা। তাহলে সাবজেক্ট পাবো, আগে তো সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তাহলে তো মাইক্রো সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে আমি সে কাজটি করে, তাহলে কি করে সে। তাহলে আমি সে ইংরেজি কি, তাহলে আমি প্রথম বসালাম। তারপরে করা কি, ডাস, ডু, করা মানে ডু, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার ফোন দিল, পরে কথা বলবি। তাহলে কি হবে, সেই কাজটি করে, তাহলে ডু দা ওয়ার্ক হবে না, কারণ কি এটা থার্ড পারসন সিঙ্গুলার মানে ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে আমি এটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেবো। তাহলে হি ডাজ দা ওয়ার্ক। এখানে বলে নেই যে এখানে কাজটি করে, এখানে দি প্রশ্ন কেন, এই টি থাকার কারণে দি প্রশ্ন, কাজটি। তাহলে ওয়ার্ক, কাজ মানে কি ওয়ার্ক, আর টি মানে দি, টিটা খানা টুকু, টিটা খানা টুকু ইত্যাদি থাকলে তার আগে দি বসে, টিটা খানা টুকুতে থাকলে তার আগে দি বসে, এই টিটা খানা টুকু ইত্যাদি থাকলে তার আগে
দি বসে, তাহলে সে কাজটি করে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক। আরেকটা বাক্য যদি আমি দিই তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যাক, আপনাদের এইভাবে আপনাদের ছোট ছোট বাক্যগুলো আপনাদের নিজে নিজে তৈরি করতে হবে। আর হলো এই শেষে যে ক্রিয়া থাকে তাকে প্রশ্ন করতে হবে কে বা কার দ্বারা। এভাবে অসংখ্য বাক্য যখন আপনি লিখবেন, অনেকগুলো বাক্য আপনি কমপক্ষে 50টা বাক্য যদি আপনি লিখতে পারেন, আপনি একবার স্পষ্ট আর কখনোই আপনি ভুলবেন না, এবং কি আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এই ব্যাপারে। তিনি খুব সুন্দর, তিনি খুব সুন্দর। যদি দেখি তাহলে এখানে দেখেন একটা বাক্য কিন্তু তিনি হয় খুব সুন্দর। কি হয় এখানে? তিনি একটা, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, তিনি খুব সুন্দর, কিন্তু এখানে একটা ক্রিয়া উজ্জ আছে যেটা নিজে নিজে করে নিতে হবে, ধরে নিতে হবে। যেমন তিনি খুব সুন্দর, তাহলে তিনি হয় খুব সুন্দর। এখানে খুব একটা ভার্ব আছে, তো সেই ভার্বটা উজ্জ আছে, তাহলে আমি তাহলে এই হয়টাকে প্রশ্ন করবো। তাহলে তিনি তিনি হয় খুব সুন্দর। কে হয় সুন্দর? কে হয় সুন্দর? তিনি, তাহলে সে। কে হয় সুন্দর, এই হয়টাকে দিয়ে প্রশ্ন করতে, কে দ্বারা হয় দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন বাক্যের সাবজেক্ট। তাহলে কে হয় সুন্দর? সি। তাহলে হয় ইংরেজি কি? ইজ। সি ইজ খুব, খুব মানে কি? ভেরি বিউটিফুল। সে হয় খুব সুন্দর, সি ইজ ভেরি বিউটিফুল। এভাবে আপনি অনেকগুলো বাক্য আপনি লিখতে পারবেন আশা করা যায়। তো একা একা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছু করা যাবে না। যাই হোক, আরেকটা বাক্য আমি লিখব না। তো আজকে আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, তার বেশি কিছু আলোচনা করব না। তো যাই হোক, আপনার ধৈর্য সহকারে আপনারা যদি সাবজেক্টগুলোকে যদি আপনারা নিজে নিজে মানে বের করেন এভাবে, কে বা কার দ্বারা প্রশ্ন করলে, আরেকটা আমি হ্যাঁ দিয়ে দিই। তাহলে যেমন আরেকটা আছে কে বা কার দ্বারা প্রশ্ন করলে, তাহলে আমি কে দেখাচ্ছি, তাহলে কার দেখাবো এখন। যেমন আমার একটি গাড়ি আছে, গাড়ি আছে। সিম্পলি এখানে তাহলে কোনটা ভার্ব বা ক্রিয়া? তাহলে অবশ্যই আছে। তাহলে আছে কিন্তু প্রশ্ন করবো কার আছে, কে আছে কিন্তু না। এখানে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে তাহলে সাবজেক্ট। তাহলে এখানে কার দ্বারা প্রশ্ন করব? কার, কার আছে, কার, কার আছে। যদি বলি যে কার আছে, তাহলে কিন্তু আসলে তাহলে আমার আছে। যদি বলি যে কার আছে, তাহলে আমার আছে। তাহলে আমার ইংরেজি কি? এখানে আই। এইটা আমি পরে বোঝাবো, যে পরে ইনশাল্লাহ ক্লাসে বুঝিয়ে দেবো যে আমার কেন আই হলো। যাই, তাহলে এখানে আর থাকা ইংরেজি কি? কারণ আমরা প্রথমে জানি যে প্রথমে বাক্যের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে বলবি বাক্যের ভার্ব, মানে বাবা এবং মা একসাথে বলবি, তাহলে আছে। তাহলে আই হ্যাভ একটি এ কার, আই হ্যাভ এ কার। আরেকটা বাক্য এখানে দেওয়া যেতে পারে, তার একটি বাগান আছে, বাগান আছে। তাহলে আমরা স্বভাবতই আমরা কাকে প্রশ্ন করবো? অবশ্যই বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করবো। কি দ্বারা? কার দ্বারা। কার দ্বারা প্রশ্ন করবো? কার, কার আছে। এখানে আমরা যদি কার আছে, এখানে আছে তো কার আছে, তাহলে আছে কার আছে? তার, কার আছে? তার আছে। এই যে এখানে তার চলে আসলো, তাই তারটাই হবে হলো, তার হবে হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট তার কি? হি, হি। তাহলে হি যেহেতু আছে তাহলে থার্ড পারসন, এই জন্যে থার্ড পারসন, এই সিঙ্গুলার নাম্বার, এই জন্য তার সাথে হ্যাভ না হয়ে কি হবে? হ্যাজ। তাহলে হি হ্যাজ এ গার্ডেন, তার একটি বাগান আছে। আরেকটা বাক্য করা যাক, আমাদের আমাদের অনেক টাকা আছে। তাহলে আমরা কার দ্বারা প্রশ্ন করবো? কার দ্বারা, কার আছে। প্রশ্ন করব কার আছে, তাহলে কার আছে? আমাদের আছে। তাহলে আমাদের ইংরেজি কি? উই, উই
যেহেতু এটা থার্ড পারসন না, তাহলে কি এই জন্য কি হবে, হ্যাভ বসবে। তাহলে উই হ্যাভ ম্যানি মানি, ম্যানি টাকা অথবা ম্যানি মানি দিতে পারবেন। দ্যাট ইজ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবেন সবাই, শুনে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।